কলেজের নবীনবরণে কেনা শখের এই লাল জামদানি শাড়িটি আজ চরম বিরক্তির কারণ হয়ে উঠেছে অধরার। অনাকাঙ্ক্ষিতভাবে এই শাড়িটি পরেই বধূ বেশে নিজের ঘরে বসে আছে সে। স্তব্ধ নয়নে নির্লিপ্ত হয়ে বসে এক মনে তাকিয়ে আছে হাতের উপরে রক্ত লাল গোলাকৃতি আলতার উপর। বউ হিসেবে তার সাজ এতটুকুই। দুয়ারের ওপাশ হতে ভেসে আসছে কিছু অপরিচিত কণ্ঠস্বর। ফিসফিস করে তারা যেন একে অপরকে বলে যাচ্ছে, এমন সাদামাটা বউয়ের সাজ তো দেখিনি। বিয়েটা কি মেয়ের ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে নাকি? একটা বিয়ে বাড়ি, অথচ বাড়িতে কোনো বিয়ের আমেজ নেই। মানছি বিয়েটা ঘরোয়াভাবেই হচ্ছে, তাই বলে এমন? কথাগুলো কানে ভেসে আসতেই চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। হঠাৎ করেই জীবনের এমন পরিবর্তন মেনে নিতে পারছে না অধরা। এই তো ঘন্টাখানেক আগেও ক্লাসে বসে প্রিয় বান্ধবীদের সাথে খুনসুটিতে ব্যস্ত ছিল সে। কে জানতো বাড়িতে ফিরতে নিজের বিয়ের খবর জানতে হবে তাকে। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত তার অজান্তেই কিভাবে হুট করে নিতে পারলো তার বাবা মা। মনে মনে তাদের প্রতি অভিমানের পাল্লা ভারী থাকলেও পরিবারের সম্মানের কথা ভেবেই বিয়েতে সম্মতি দিয়েছে সে। তাই বলে অধরা দমে থাকার মেয়ে নয়। যে বাবা মা তাকে ছোট থেকে বুঝিয়েছে জীবনে সম্মানিত হতে চাইলে নিজেকে আগে প্রতিষ্ঠিত করতে হবে, সেই বাবা মাই আজ কেন তাকে মাঝপথে বিয়ে দিয়ে দায়সারা হতে চাইছে? ছোট্ট একটি কথা শুনতেই বুকের ভেতরটা ধক করে উঠল অধরার। তোরপর শব্দটা কানে বেজে উঠতেই চমকে উঠল সে। সত্যি বলতে এতক্ষণ ধরে একবারও তার মাথায় আসেনি যে বিয়েটা কার সাথে হচ্ছে বা তার পরিচয় কি। যার সাথে তার নতুন জীবনের সূচনা হতে চলেছে, যার হাত ধরেই হবে তার আগামী পথ চলা, সেই মানুষটি এখনো তার কাছে অচেনা অজানা। মুহূর্তেই বাড়ির ড্রয়িং রুম থেকে ছোটখাটো হইচই ভেসে আসছে। হয়তোবা সবাই এখন মেহমানদের আপ্যায়ন করতেই ব্যতিব্যস্ত। ঘণ্টাখানেক নিস্তব্ধতায় থাকার পর ঘরে আগমন ঘটে অধরার মায়ের। তিনি হন্তদন্ত হয়ে অধরার মাথায় থাকা লাল ওড়নার আঁচল দিয়ে ঢেকে দেন। অধরার মনের অবস্থা তিনি ঠিকই বুঝতে পারছেন। তাই তো শান্ত নয়নে মেয়ের পাশে বসে স্নেহময় কণ্ঠস্বরে বললেন, জানি মা, এই বিয়ে তোমার মনে অনেক প্রশ্নের সৃষ্টি করেছে। হয়তো জানতে চাইছো হঠাৎ করেই তোমার সম্মতি ছাড়া এই বিয়ে কেন হচ্ছে। অধরা, আমি আর তোমার বাবা কখনোই তোমার কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করব না। এই বিয়ের পেছনে অনেক কারণ আছে, যা তুমি সময়ের সাথে সাথে সব জানতে পারবে। এখন শুধু তোমার কাছে একটাই অনুরোধ মা, বিয়েটা মেনে নাও। তুমি ভালো থাকবে, মায়ের বিশ্বাস আছে তোমার ওপর। অধরার প্রতি উত্তরের কোনো ভাষা নেই। চোখের কোণে অশ্রুকণা টইটুম্বুর করছে। তবুও তা আড়ালে মুছে নিয়ে অধরা মায়ের সাথে সকলের সামনে এসে হাজির হলো। দৃষ্টি মেঝের দিকে নিবৃত হলেও সে বেশ অনুভব করতে পারছে সকলের চাহনি তার দিকে সীমাবদ্ধ। হঠাৎ মায়ের বয়সী একজন মহিলা তার কাছে এসে, মাশাল্লাহ, অধরা মাকে তো আজ খুব সুন্দর লাগছে। এসো তো দেখি আমার আশিনের পাশে তোমায় কেমন লাগে। হঠাৎ ওনার মুখে আশ্বিন নামটা শুনেই চমকে উঠল অধরা। কি বললেন উনি? বিস্ময় ভরা চোখে সে মাথা তুলে সামনে তাকাতেই চেনা পরিচিত সেই মুখ দেখতে পেয়ে মুহূর্তেই চোখ জোড়া গোল গোল হয়ে যায় তার। নিজের অজান্তেই মুখ থেকে অস্পষ্টভাবে বেরিয়ে যায়, আপনি? আশ্বিনা হয়তো অবাক হয়েছে তাকে দেখে। সেও বিস্ময় নিয়ে তাকিয়ে বলল, তুমি? দুজনের প্রতিক্রিয়া দেখে আশ্বিনের মা কিছুটা অবাক হয়। কি ব্যাপার, মনে হচ্ছে দুজন দুজনকে আগে থেকেই চিনিস? মায়ের কথায় কোনো প্রতি উত্তর দেয় না দুজনে। কি বলবে তারা? অবাকতার চরম শীর্ষে পৌঁছে আছে দুজনেই। আশ্বিনের বাবা বিষয়টা সামনে নিলেন। আরে এটা কেমন প্রশ্ন আশা? দুজনে একই মেডিকেলে পড়েছে, চেনা জানা তো হতেই পারে। কি বলো আসবেন? বাবার কথায় আশ্বিন মাথা নেড়ে সম্মতি দেন। তাই বিষয়টা সহজভাবে নিয়েই আশ্বিনের মা অধরার হাত ধরে তাকে বসিয়ে দিলেন আশ্বিনের পাশে। এতগুলো দিন পর আবারও নিজের অতীতের মুখোমুখি হয়ে রাগে শরীর রিড়ি করে উঠছে অধরার। রাগের বসে আর চোখে এক নজর ফিরে তাকায় মহাশয়ের দিকে। তিনি শরবতের গ্লাস হাতে নিয়ে নির্বিকারভাবে মেঝের দিকেই তাকিয়ে আছেন। আশ্বিনের এরূপ কর্মকাণ্ডে আরো বেশি রাগ হচ্ছে তার। সে নিশ্চিন্তে বসে আছেন তিনি,
যেন তিনি ভুলেই গিয়েছেন অতীতের সকল কথা। এত সব কিছুর পর কিভাবে অধরাকে বিয়ে করতে চাইছেন আশ্বিন? প্রশ্নটা ভাবাচ্ছে অধরাকে। আর চোখে আশ্বিনের দিকে তাকিয়ে তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল অধরা। হঠাৎ কানে এসে পৌঁছে ফিস ফিসে শব্দের এক ভরাট কণ্ঠস্বর। এইভাবে আড়াল থেকে লুকিয়ে আমার দিকে কেউ তাকিয়ে থাকলে আমার অস্বস্তি বোধ হয়। এভাবে তাকিয়ে থাকার কি খুব প্রয়োজন? আমাকে দেখার তো অনেক সময় পাবে। আশ্বিনের কথায় চোখ যেন চড়ক গাছ অধরার। কি বললেন উনি? উনি কি মজা নিচ্ছেন? বধূ বেশে তাকে দেখার পরেও ওই বিয়েটা আশ্বিনের সত্যিই করবেন নাকি? তাছাড়া আশ্বিনের দৃষ্টি তো এদিকে ছিল না। তবে কখন খেয়াল করলেন তার ওই রূপ চাহনি? অধরার রাগ হচ্ছে নিজের প্রতি। যাকে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে নেই, তার মোহে পুনরায় আকৃষ্ট হওয়ার তো প্রশ্নই উঠছে না। আশেপাশে তাকিয়ে সে বুঝতে পারল আশ্বিনের বলা কথাটা তার ছাড়া আর কারো কানে যায়নি। তবুও রাগ মিশ্রিত লজ্জায় কানগুলো গরম হয়ে আসছে তার। শুধু পারছে না এক ছুটে নিজের ঘরে চলে যেতে। এর মাঝেই কাজী সাহেব চলে আসায় বিয়ের কাগজপত্র ঠিকঠাক করে বিয়ে পড়াতে শুরু করেন। তিনি অধরাকে কবুল বলতে বললে সে বাবা মায়ের দিকে চুপ করে তাকিয়ে থাকে। সত্যি কি তার বিয়েটা হয়ে যাচ্ছে আশ্বিনের সাথে? একটা সময় যার মুখোমুখি না হওয়ার পণ করেছিল সে, সেই কি না আজ হতে যাচ্ছে তার বর? সত্যি বলতে ভাগ্যকে খণ্ডন করার কারোর পক্ষে সম্ভব নয়। হঠাৎ কেউ একজন তার হাত আগলে ধরায় অধরা চমকে উঠে ফাঁস ফিরে দেখে আশ্বিন। আলতো এই স্পর্শে তার সমস্ত শরীরে শীতল ঠান্ডা বাতাস বইয়ে দেয়। তবুও পুরনো দিনের তিক্ততায় সে রাগে অভিমানে সবার অগোচরে আশ্বিনের থেকে এক ছিটকে নিজের হাত সরিয়ে নেয়। এই মুহূর্তে কিছুই সহ্য হচ্ছে না তার আশ্বিনকে। সবকিছুর জন্য তো সেই দায়ী। আশ্বিন কখনো বুঝবে না তার মন ভাঙার সেই সময়টা ঠিক কতটা পীড়াদায়ক ছিল। পরিবারের সবার উপরেও রাগ হচ্ছে। কেন কেউ বিয়ের আগে তার মনের কথাগুলো জানতে চাইল না? অবশেষে মনের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়ে অথরা কবুল বলে দিল। সংসার এবং পরিবার নামক শব্দকে আপন করে নেয় সে। হয়ে যায় আশ্বিন নামক এক মহাশয়ের অর্ধাঙ্গিনী। আলহামদুলিল্লাহ। ফারজানা, তোর মেয়ে কিন্তু আজ থেকে আমারও মেয়ে হয়ে গেছে। এখন থেকে আমি 2 কন্যার মা। আশ্বিনের মায়ের কথায় ফারজানা বেগম হেসে ওঠেন। মেয়ের জন্য এমন এক পরিবারই তো চাইছিলেন তিনি, যারা কিনা তার অধরাকে নিজের মেয়ে ভেবেই রাখবেন। মায়ের কথার জোর ধরেই আশ্বিনের ছোট বোন আরশি বলে ওঠে, মা, নতুন ভাবিকে কিন্তু আজকে আমাদের সাথে নিয়ে যাব, প্লিজ না করো না তুমি। হ্যাঁ, অবশ্যই। আমিও ভেবেছিলাম আজকে অধরাকে সাথে করে নিয়ে যাব। এখন তুই কি বলিস ফারজানা? অধরার মা এক নজর অধরার বাবার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকেন। তোদের যেমনটা ভালো মনে হয়, তবে আমার মনে হয়। কথাটা আর শেষ করা হলো না ফারজানা বেগমের। তার আগেই অধরা শান্ত কণ্ঠে সবার উদ্দেশ্যে বলে, আমি আজই যাব। মায়ের উপর অভিমানী হয়ে কথাটা বলার পর তার নিজেরই মনে হয় এ কি বলে ফেলেছে সে। নিচের থেকে চোখ সরিয়ে সামনে তাকাতে দেখে সবাই অবাক হয়েই তাকিয়ে আছে তার দিকে। না জানি কে কি ভাবছে এখন। আর সে কিছুটা মজা করেই বলে, দেখেছো ভাইয়া, ভাবির কিন্তু আমাদের বাসায় যাওয়ার জন্য একদম রেডি। আরশির কথায় উপস্থিত সবাই একসাথে হেসে ওঠে, কেবল আশ্বিন ছাড়া। আশ্বিন বেচারা এক নজর অধরার দিকে তাকিয়ে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে ভালো করেই বুঝতে পারছে অধরাকে বিয়ে করে সে তার জীবনের বাহ্যিক সকল সুখ শান্তি হারিয়ে ফেলেছে। অতিশয় চঞ্চল প্রকৃতির অধরা যে হুটকাট করে কি সব ভয়ঙ্কর কাজ করে ফেলে তা ভালো করেই জানা তার। অধরা আর চোখে একবার আশ্বিনের দিকে ফিরে তাকাতেই দুজনের দৃষ্টি মিলে যায়। রাগে রাগে চোখে অধরা জোরপূর্বক একটা হাসি দিয়ে এক ঝড়ের পূর্বাভাস জানান দেয়। মনে মনে সে শুধুই বলে যাচ্ছে, খুব শখ না আমাকে বিয়ে করার? কি ভেবেছিলেন আমি এখনো সেই আগের অধরাই আছি? আমার মনের অনুভূতি নিয়ে একবার খেলে গিয়েছো, সেই সুযোগ আর পাচ্ছ না তুমি। এখন সময় এসছে সেই সব দিনের হিসাব পাই পাই করে নেয়ার। আপনি শুধু দেখতে থাকুন ডক্টর সাহেব, আগে আগে কি হয়। আশ্বিনের ঘরটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে অধরা। ছেলেটা আগে থেকেই গোছানো প্রকৃতির ছিল।
তার ঘরের আসবাবপত্র থেকে শুরু করে পড়া টেবিলের বই খাতা সব কিছু পরিপাটি করে রাখা। আজ এই মুহূর্ত থেকে আশ্বিনের অর্ধাঙ্গিনী হিসেবে এই ঘরটা এখন তার নিজেরও। কথাটা মনে হতেই পুলকিত হয়ে উঠল সে। খাট থেকে নেমে ধীর পায়ে হেঁটে বারান্দায় এসে উপস্থিত হয় অধরা। চারদিকে অন্ধকারে আচ্ছন্ন, আকাশের বুকে জমে আছে মেঘরাশি, ঠিক অধরার মনের অভিমানের মতোই। হয়তো যে কোনো সময় এই মেঘ বৃষ্টি হয়ে নামবে ধরার বুকে। গভীর আগ্রহ নিয়ে অধরা তাকিয়ে আছে মেঘেদের আনাগোনায়। এর মাঝে আশ্বিন রুমে প্রবেশ করে। বারান্দায় অধরার উপস্থিতি বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ফেলে সে। অতীতের কথাগুলো আজ বারবার কানের সামনে ভেসে যাচ্ছে তার। কি করে সে বোকার মতো একটি কথার জোর ধরে অধরার মনে আঘাত করেছিল। মেয়েটি তো আর এখন এমনি এমনি কষ্ট পায়নি। তাই তো এখন তার প্রতি অধরার এই ঘৃণা যথেষ্ট যুক্তিপূর্ণ। অধরার দিকে এক নজর তাকিয়ে ফ্রেশ হতে চলে যায় সে। হঠাৎ রুমে কারোর ফোন বেজে ওঠায় অধরা রুমে এসে দেখতে পায় আশ্বিনের ফোন বেজে যাচ্ছে। আশ্বিনের অনুপস্থিতিতে তার ফোনে হাত দেওয়া কি ঠিক হবে? যদিও সে এখন নিজেই আশ্বিনের একান্ত ব্যক্তিগত, তাই আশ্বিনের ফোন ধরার সম্পূর্ণ অধিকার তার আছে। অধরার এই ভাবনার মাঝেই ফোন কেটে যায়, কিন্তু পুনরায় আবার ফোন বেজে উঠলে 7-5 ভেবে আশ্বিনের ফোন হাতে নেয়। স্ক্রিনে থাকা নামটা দেখে চমকে ওঠে অধরা। মুহূর্তেই চোখ মুখ এসে পড়ে এক অদ্ভুত চিন্তার ছাপ। তবে কি এতদিন ধরে করা তার অনুমানিক সঠিক ছিল? কে ফোন করেছে? আশ্বিন টাওয়াল হাতে ওয়াশরুম থেকে বেরিয়ে অধরার সামনে এসে দাঁড়ায়। অধরার সেদিকে খেয়াল নেই, সে নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে ফোনের দিকেই। কি হলো, কার ফোন? আপনার মারিয়ার ফোন। তাহলে এখনো যোগাযোগ আছে আপনাদের মাঝে, ভালোই। অধরার উত্তরে আশ্বিন বিস্মিত হয়। মুহূর্তেই কপালে প্রকাশ পায় সেই বিস্ময়ের ভাঁজ। কি বলছে অধরা? তার সাথে তো মারিয়ার। অধরার নির্লিপ্ত পানে আশ্বিনের দিকে চেয়ে হাতের ফোনটা তার দিকে এগিয়ে দেয়। সহজ সরলভাবে প্রশ্ন করে বসে, কেন করলেন এই বিয়ে? নিশ্চয়ই বলবেন আমার মতো আপনিও বিয়ের বিষয়ে কিছু জানতেন না। বললে কি তুমি বিশ্বাস করবে আমার কথা? মুখ বন্ধ হয়ে যায় অধরার। মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে আশ্বিনের করা অতীতের সব কাজকর্ম। সে চাইছে বারবার কঠোর হতে, কিন্তু মন সায় দিচ্ছে না। তাই এই মুহূর্তে ক্লান্ত শরীরে আর কথা বাড়াতে চাইল না অধরা। আশ্বিনের সামনে থেকে সরে এসে খাটের এক প্রান্তে এসে বসল সে। আপনার ফোনে কথা বলা শেষ হলে এসে ঘুমিয়ে পড়বেন। আমি অনেক ক্লান্ত। সকালে মা তার অসুস্থতার মিথ্যা বলায় আমি তড়িঘড়ি করে ঢাকা থেকে চলে এসেছি। কাল সকালে ক্লাস আছে, তাই ভোরেই আমাকে ফিরতে হবে। অধরা কথাগুলো বলে এক মুহূর্ত অপেক্ষা না করে একপাশ হয়ে শুয়ে পড়ে। আশ্বিন কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে অধরার অপর পাশে এসে বসে। কাল ফিরে যাওয়ার প্রয়োজন নেই, আমারও ডিউটি আছে। 2 দিন পর না হয় একসাথে যাব। আজ বিয়ে হয়েছে, মা এমনিতেও কাল যেতে দেবে না। আশ্বিনের কথায় অধরার জ্ঞান ফিরে আসে। আশ্বিন তো ঠিকই বলেছে। এখন এই পরিস্থিতিতে সে চাইলেও কিছু করতে পারবে না। আর চোখে এক নজর আশ্বিনের পানে চেয়ে ছোট্ট করে শুধু বলে, রাত 2:20 খাটের 2 প্রান্তে বিপরীতমুখী হয়ে শুয়ে আছে 2 মানবী। মাঝে তাদের বিশাল দূরত্ব। কারো চোখে ঘুম নেই। বাইরে তুমুল বেগে ঝড় বৃষ্টি, সেই সাথে থেমে থেমে বিদ্যুৎ চমকানোর শব্দ। ভয়ে জড়সড় হয়ে বারবার কেঁপে কেঁপে উঠছে অধরা। আশ্বিন বুঝতে পারছে অধরার ভয়ের কারণ। নিজেকে সব সময় বীর বাহাদুর নির্ভীক দাবি করা এই মেয়েটা যে বিদ্যুতের শব্দে কতটা ভয় পায়, সেই নিয়ে অতীতে ভালোই অভিজ্ঞতা আছে তার। তাই সোজা হয়ে শুয়ে এক হাতে আলতো করে অধরার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নেয় সে। চমকে ওঠে অধরা। আশ্বিনের এই স্পর্শ প্রতিবার তার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। দুজনেই চুপচাপ শুয়ে আছে, ভাব প্রকাশের ভাষা নেই কারো মাঝে। নীরবতায় প্রকাশ করছে দুজনের মনের অভিমান অভিযোগ। হঠাৎ দেয়ালে থাকা আশ্বিনের একটি ছবির দিকে নজর যায় অধরার। ছবিটা সেই দিনের, যখন প্রথমবার সে দেখেছিল আশ্বিনকে। এক বিশাল অঘটনের মাঝেই প্রথম সাক্ষাৎ হয়েছিল তাদের দুজনের। সেদিনের কথা মনে হতেই অধরার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। চোখ বুজে সে হারিয়ে যায় সেই স্মৃতির পাতায়।
মেডিকেল কলেজে ভর্তির মাস তিনেকের মাঝেই অধরার বন্ধুত্ব হয় অনিক, ঈশা, জারিফ আর সাদমানের সাথে। বন্ধুত্বের সময়সীমা খুব কম হলেও এই অল্প সময়ে তাদের মাঝে বন্ধুত্ব গভীর হয়ে ওঠে। 5 জন মিলে পুরো ক্যাম্পাসে রাজত্ব করে বেড়াতো, যার লিডার হলো অধরা। বরাবরই ছোট থেকে দুষ্টু প্রকৃতির সে, তাই তো তার দুষ্টুমি ভরা সকল কাজকর্ম তাকে সবার চোখের মনি করে তোলে। সেদিন কলেজের মাঠে বসে আড্ডা দিচ্ছিল সবাই। অনেক বরাবরই চুপচাপ ছেলে, তবে সেই দিন মন মরা হয়ে বসেছিল সে। অধরা চিপস খেতে খেতে ঈশার কানের কাছে গিয়ে বলে, অনিকের কি হয়েছে রে? তার এক্স রেনুর শোকে এখনো কাতর হয়ে আছে নাকি? তুই জানিস না, কাল রেনুর বিয়ে। বেচারা এই নিয়ে কষ্টে আছে। অনেক ভালোবাসো মেয়েটাকে, আফসোস মেয়েটা বুঝতে পারলো না। অধরা ঈশার দিকে তাকিয়ে কথাগুলো শুনে স্বাভাবিকভাবেই মুখে চিপস পুড়ে নেয়। ওই টাকার লোভী মেয়ে আবার ভালোবাসা কি বুঝবে? এমন একটা মেয়ের সাথে নাকি অনেক রিলেশনে ছিল। যেদিন কথাটা জানতে পেরেছিল সেই দিনই ইচ্ছে ছিল অনেককে ধরে 2-4টা উত্তম মধ্যম দিয়ে দিতে, কিন্তু এখন বেচারার জন্য খারাপ লাগছে তার। অনেক তোর রেনুর যে কাল বিয়ে, আমাদেরকে তো দাওয়াত দিল না। আমাদের কথা না হয় বাদ দিলাম, তোকে তো দাওয়াত দেওয়া প্রয়োজন ছিল। আফটার অল মাসে মাসে 10-20 হাজার টাকার উপহার দিয়েছিলি তুই রেনুকে। কাল একবেলার খাবারের দাওয়াত দিলে কতই আর ক্ষতি হয়ে যেত তাদের। না, এটা ঠিক হয়নি। তুই গিয়ে আর কতটুকু খেয়ে ফেলতি, তাই না বন্ধু? চুপ কর অধরা, ভালো লাগছে না আমার। রাগ হচ্ছে নিজের প্রতি। এমন একজন ভুল মানুষের মোহে আমি কিভাবে জড়ালাম? আমাদের কথাই তো সেদিন দাম দিলে না, তাই এখন আর এসব বলে লাভ নেই। তুই বরং সিল মোডে থাক। বাই দ্য ওয়ে, রেনুর হবুবর কি করে? জারিফের প্রশ্নে সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে অনেকের দিকে। অনেক সবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, সরকারি চাকরি করে, শুনেছি অনেক বড় লোক, তবে ওনার বয়স 47 প্রায়। অনেকের এই উত্তরে পরিবেশ নিঃশব্দ ছিল বড়জোর 2 মিনিট। এরপর মুহূর্তেই সবাই একসাথে হাসির মাঝে ভেঙে পড়ে। অনেক সবার হাসির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। অনিক মামা, এ তুই কার সাথে রিলেশনে ছিলি রে ভাই? সাদমান আর জারিফ হাসির তালে তালে অনেকের পিঠে 2-4টা থাপা বসিয়ে দিয়েছে। অধরা অবশ্য এ নিয়ে মোটেও অবাক নয়, বরং বিয়েটা কোনো সাধারণ কারোর সাথে হলেই সে অবাক হতো। অনেকের ভালো লাগছে না সবার এমন হাসি তামাশা। থামবি তোরা? ওই মেয়ে আমার ফিলিংস নিয়ে খেলা করেছে। সে না বাসুক, আমি তো তাকে সত্যি ভালোবেসেছিলাম। কথায় আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি, আর তোরাই থাক, আমি যাচ্ছি। অনেক রেগে উঠে দাঁড়িয়ে সেখান থেকে চলে আসতে নিলেই অধরা তাকে থামিয়ে দেয়। সে অনেককে বসতে বলে কোকের বোতলে একটা চুমুক দিয়ে বলে, তোর কি মনে হয় অনিক, অধরা তার ফ্রেন্ডের সাথে অন্যায়কারীকে এত সহজে ছেড়ে দেবে? কোনোদিনও না। রেনুর খুব শখ না বিয়ে করার। তুই নিশ্চিন্তে থাক, কাল তার বিয়ের আসল সানাই তো আমরাই বাজাতে যাচ্ছি। এমন সানাই বাজাবো যে ইতিহাস হয়ে থাকবে। নয়তো আমার নাম অধরা ওহিলা। তুই শুধু সময় মতো রেডি থাকিস। অধরার এমন রহস্যজনক কথায় বাকি সবাই সাপোর্ট করলেও অনেক এসব মানতে নারাজ। না অধরা, আমি ভালো করেই বুঝতে পারছি তোর মাথায় এখন কি ঘুরছে, কিন্তু এসব কিছুই আমরা করব না। জারিফ আর সাদমান উঠে দাঁড়িয়ে অনেকের 2 কাঁধে 2 হাত রেখে বলে, এত ভয় পাচ্ছিস কেন তুই? তুই জানিস না ওধরার প্ল্যান কখনো ফেল হয় না। কিন্তু কি করবি তুই অধরা? এটা তো কালই দেখতে পাবি, তবে জেনে রাখ খেলা হবে মামা। অধরা এক রহস্যের হাসি দেয়, যার দিকে অনেক অসহায়ভাবে তাকিয়ে থাকে। না জানে কাল কোন অঘটন ঘটাতে যাচ্ছে এই মেয়ে। স্টেজের কাছেই একটি চেয়ারে হেলান দিয়ে বসে আছে আশ্বিন। তার পাশেই রোদ্দুর চরম বিরক্তি নিয়ে বসে দাঁত দিয়ে নখ কেটে যাচ্ছে। পাশ ফিরে রোদ্দুরের এমন কাজ দেখে আরও বেশি রাগ হচ্ছে তার।